মাটির উনুনে জ্বলছে ঘুঁটে আর ডালপালার আগুন। পাশে বসে রান্না করছেন তিনি। সামনে পান্তা ভাত, কাঁচা সরিষার তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর বেসন দিয়ে ভাজা বড়া। কখনো ভাত ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা নিজের হাতে দেখে নিচ্ছেন, আবার কখনো মাছ ভাজার দায়িত্বও সামলাচ্ছেন। একেবারে আটপৌরে ঘরোয়া এক সকাল। অথচ এই সাধারণ দৃশ্যের মাঝেই বসে আছেন এমন একজন মানুষ যাকে ঘিরে আরামবাগের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা আলোচনা। 2026-এর বিধানসভা নির্বাচনে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে ঘরের চেনা পরিবেশে মিতা বাগকে দেখতে কেমন, নির্বাচনে পরাজয়ের পর কিভাবে কাটছে তার দিন, সেই কৌতূহল থেকেই আমরা হাজির হয়েছিলাম তার বাড়িতে। আর রান্নাঘরের এই সাধারণ পরিবেশেই মাছ ভাজতে ভাজতে শুরু হলো আমাদের সঙ্গে তার কথোপকথন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কতটা পথ পেরিয়েছেন তিনি। আজকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি কি ঋতব্রতপন্থী নাকি কালীঘাটপন্থী? আরামবাগে তার পরাজয়ের পেছনে আসল কারণ কি? প্রশ্ন উঠল আরামবাগের উন্নয়ন নিয়েও। বিজেপির পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা ও প্রকল্পের কথা বলা হচ্ছে, সেগুলি নিয়ে মিতা বাগের মত কি? তিনি কি সেই পরিকল্পনাগুলিকে সমর্থন করেন নাকি তার মধ্যে দেখেছেন রাজনৈতিক প্রতিযোগিতা? অন্নপূর্ণা যোজনা নিয়েও তাকে করা হলো সরাসরি প্রশ্ন। এই প্রকল্প নিয়ে তাঁর অবস্থান কি? আবার প্রশ্ন উঠল দলের সংগঠন নিয়েও। আরামবাগে তৃণমূলের দলীয় কার্যালয় কোথায়? দলের সাংগঠনিক পরিস্থিতি বর্তমানে কেমন? আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ কি? প্রশ্ন ছিল সরাসরি, কখনো কঠিন, কখনো কৌতূহল জাগানো। আর রান্নাঘরে সেই একেবারে ঘরোয়া পরিবেশে দাঁড়িয়ে মিতা বাগ কি উত্তর দিলেন? পান্তা ভাত থেকে রাজনীতি, মাটির উনুন থেকে ভোটের অঙ্ক। শুনুন আমাদের একান্ত সাক্ষাৎকারে মিতা বাগ কি জানালেন। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন, বলুন। ভালো আছি। কি করছেন, কিভাবে সময় কাটছে এখন? সংসারের কাজকর্ম করে কর্মীদের সাথে যোগাযোগ রাখছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মীদের ওপর যে হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, বিভিন্ন কর্মী বিভিন্ন সময় ফোন করে, তাদেরকে সান্ত্বনা দেওয়া, সংসারের কাজ এই নিয়েই সারাদিন কাটছে। আপনি এই যে পরাজিত হলেন এত ভোট পাওয়ার পরে, তো এই পরাজয়ের কারণ কি কিছু বুঝতে পেরেছেন? কি কারণটা, কোন কি কারণে পরাজিত হয়েছেন? এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা হার নয়। আমরা হারিনি, তৃণমূল কংগ্রেস হারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, এটা জোর করে হারানো হয়েছে। ভোট তো প্রচুর মানুষ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবানীপুর থেকে হেরে যাওয়ার মানুষ? না, সারা পশ্চিমবাংলা হারার জায়গায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে, মানুষ ভোট দিয়েছে। আজকে ভোট যদি না দেবে, আজকে ইভিএমগুলো কেন পোড়ানো হয়ে গেল? 4000 ইভিএম পোড়ানো হয়ে গেল, বলুন। মানুষ ভোট দিয়েছে, ঠিক তেমনই আরামবাগের মানুষও ভোট দিয়েছে। 4 তারিখের রেজাল্টের পর আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? দেখুন, সমস্যার সম্মুখীন বলতে 2-3 দিন আমার বাড়ি বয়ে কিছু মানুষ এসেছিল সন্ত্রাস করতে। তৎক্ষণাৎ আরামবাগ থানা আমার বাড়িতে ফোর্স পাঠিয়েছে এবং ফোর্স এসেছিল। সিআরপিএফ বাড়িতেও ছিল। সিআরপিএফ বাড়ি ফিরে গেছে। সেই মুহূর্তে আমার বাড়িতে ঠিক ওই 10-12 তারিখ করে কিছু দুষ্কৃতী আসে, এসে সন্ধেবেলা ঘরদুয়ারগুলো ভাঙে এবং মারধরও কিছু কেমন করে। তো সঙ্গে সঙ্গে আরামবাগ থানার খবর পায়, আসে, এসে স্টেপ নেয়। বা তারপর থেকে আর কেউ কিছু আমার বাড়িতে এসে ঝামেলা কিছু হয়নি। যারা আপনাকে আক্রমণ করলো বা হেনস্থা করলো, এরা কারা? দেখুন, এরা এখন বিজেপি, একটা সময় তৃণমূল ছিল। আগে আপনার সঙ্গেই কাজ করেছেন? হ্যাঁ। এটা কি মনে হচ্ছে আক্রোশের জন্য এটা করেছে? কি আক্রোশ, কি তার মনোনীত কাজ করতে পারিনি, বা তারা যেটা চেয়েছে সেটা হয়তো আমি সরকারের দেওয়ার এখতিয়ারে নেই, সেটা দিতে পারিনি। এক সময় আপনার সাথে কাজ করেছে, তারা আবার আপনাকে এসে আক্রমণ করে। হ্যাঁ। এই যে ঘটনা ঘটেছে, এই বিষয়টা কি আপনি লোকাল যারা বিজেপির নেতৃত্ব বা বিজেপির
যারা আছে তাদেরকে কি জানিয়েছিলেন বিষয়টা? দেখুন, তাদেরকে তো আমি আর জানাতে যাইনি। হুম। রাস্তাঘাটে দেখা হয়েছে, হুম। কেউ কাকিমা কেউ বৌদি। সেদিনকে আমাদের কিছু করার ছিল না, আমরা বারণ করেছিলাম, আমাদের কথা না শুনে ওরা চলে গেছে। এইভাবে তারা বললো, আমরাও খুব কষ্ট পেয়েছি, আমাদেরও চোখে জল এসেছে। এইরকম যারা বিজেপি করছে তারা এই কথা বললো। এবার সবাই তো আর খারাপ নয়। না, তারাও এই বিষয়টাতে দুঃখ প্রকাশ করেছে। হ্যাঁ, কেননা আমি কোনো মানুষের কোনো কাজ করে দিইনি, এরকম কোনো মানুষকে কোনোদিন ফেরাইনি। যেটুকু পারি, যতটা সামর্থ্য আমার করার, আমার মনে হয় যে মানুষের কাজ না করতে পারলে সেই মানুষটা যত না কষ্ট পায়, আমি তত বেশি কষ্ট পাবো। ওই জন্য কোনো মানুষকে আমি কোনোদিন ফেরাইনি। আচ্ছা, আপনি কি একবার সরাসরি প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন নাকি তার আগে থেকেই আগে পার্টিটা করতেন? না, আমি 13 সালের আমাদের তিরোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম, এবং 13 থেকে 18, আবার 18 থেকে 23 আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, এবং আবার 23-এ দল আমাকে আবারও আরামবাগ পঞ্চায়েত সমিতি এই 8 নম্বর পিএস থেকে নির্বাচিত করে আমাকে পূর্ত কর্মাধ্যক্ষ করেছে দল। আর কত সাল থেকে দল করছেন আপনি? আমি দলটা 98 সাল থেকেই করছি, তার আগে কংগ্রেস করতাম। তারপরে তো দিদি যখন থেকে আমাদের আবার এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করো, তখন থেকে আবার দিদির দল করি। নতুন যে বিধায়ক হয়েছেন হেমন্ত বাগ, তার সাথে কথাবার্তা আপনার হয়েছে, তাকে শুভেচ্ছা জানিয়েছেন? দেখুন, যেদিনকে আমাদের রেজাল্ট আর কাউন্টিং হচ্ছিল সেদিনকেই তার সাথে হাসি কথা হয়েছিল, এবং ওই দিনই কথাবার্তা হয়েছিল। নতুন করে আর আমার যাবার মতো আমি সেই ইয়েতে নেই, পরিস্থিতিতে নেই। আচ্ছা, বর্তমানে এখন যে তৃণমূল, এই তৃণমূলের আপনি কোন পদেতে আছেন? কি পদ আছে আপনার এখন? হ্যাঁ, আমি এখন তৃণমূল কংগ্রেসের আরামবাগ ব্লক মহিলা নেত্রী ছিলাম, আর পূর্তের কর্মাধ্যক্ষ। এই পদেতেই এখন আছেন? হ্যাঁ। আপনি মিটিং হলে কলকাতা যান এখন? হ্যাঁ, আমি যাই। আপনি কোন পন্থী, গীতপন্থী না কালীঘাট পন্থী? এ বাবা, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে টিকিট দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছে। আমি আজকে প্রার্থী পদ পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমাকে আরামবাগের মানুষ ভোট দিয়েছে, 1 লাখ মতো ভোট দিয়েছে, আর আমি হঠাৎ করে পীর বাঁচানোর জন্য আমি চলে যাব ওই বালিশ টাকার দলে, ঋতুব্রতপন্থীর দলে? মাথা খারাপ। যদি আমার মৃত্যুও হয়, আমাকে যদি কেউ এসে বলিও দিয়ে দেয়, আমাকে যদি কেউ মার্ডারও করে দেয়, তবু আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি জানি না। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা বাংলার। রেজাল্টের পর থেকে কালীঘাটে যে এখন দিদির সঙ্গে দেখা করেছেন? হ্যাঁ, একবার নয়, আমি অনেকবার গেছি, দিদির সাথে দেখা করেছি, কথা বলেছি। দিদি সান্ত্বনাও দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সান্ত্বনা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে আমি কথা বলি, দেখা করি, বাড়ি আসি, যত রাত হোক, যত যাই হোক। আচ্ছা, এই যে আরামবাগ জুড়ে যে বিজেপির যে কর্মযজ্ঞ চলছে, বিজেপি এখন 100 দিন পূরণ করলো, বিজেপি সরকার তাদের যে কর্মপদ্ধতি প্রকল্প, আরামবাগ জেলা, রামকৃষ্ণ সেতু, আরামবাগ কামারপুকুর পৌরসভা, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, সবে তো দলটার বয়স 3 মাস 3.5 মাস, ইতিমধ্যে তো আর মানুষ কাজ করে ফেলতে পারবে না। সবটাই হয়তো তারা এসেছে ক্ষমতায়, করবে কাজ। আমি এখন কাজের কোনো কিছু দেখিনি, তবে দলের বয়স যেহেতু কম, প্রতিশ্রুতি দিয়েছে, কি করবে আমি জানি না, ও করবে। আচ্ছা, এই অন্নপূর্ণা যে ভান্ডার আছে, আপনাদের ছিল লক্ষ্মী ভান্ডার, তো এই নিয়ে মহিলারা অনেকে কেউ মানে বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ বলছেন বর্তমানে বিধায়কদের মারবেন, কেউ বলছেন ঢিল ছুড়বেন। তো আপনিও তো একজন মহিলা, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা সময় তো তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, তারা আজকে যেহেতু পায়নি, তারা আজকে এটা করবেই। কিন্তু একবার সরাসরি বিধায়ককে এইভাবে আক্রমণ করা যায়, বলা যায় এই কথা? তবে এটা বলাটা যদিও ঠিক নয়, বলছে হয়তো তারা রাগের মাথায় বলে ফেলছে, তবে তারা নতুন করে আবার অ্যাপ্লাই করুক, নতুন করে চেষ্টা করুক, নতুন করে অনলাইন করুক। এবার সেটা দল বুঝবে। এখন দল ক্ষমতায়, বিজেপি সরকার এখন ক্ষমতায় আছে, তারা কাকে দেবে কাকে না দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সমস্ত মহিলাদেরকে দিয়েছে, সমস্ত মহিলারা পেয়েছে। এই নিয়ে তো আমি কিছু বলতে পারছি না। এখন বিজেপি সরকার কাকে দেবে না দেবে, এটা বিজেপি সরকারের ব্যাপার। আপনারা এখন বিরোধিতায় আছেন, আপনারা আছেন, সিপিএম আছে, কংগ্রেস, সবাই এখন
নতুন সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করছে, এমনকি বহু মানুষও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য করছে। তো আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনি যেহেতু এতদিন ধরে দলটা করেছেন, আপনি একজন পুরনো কর্মী, তো আপনি কি এখনই বলবেন এই সরকারকে এখনই বিচার করা উচিত? দেখুন, দলের বয়স 3 মাস 3.5 মাস, এখন 6 মাস 1 বছর না গেলে আমি এই দলের বিষয়ে কিছু বলতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মহিলাদের জন্য যা করে রেখে গেছে, যা করেছে, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, বাংলার উন্নয়ন করতে চাই। আর এই সরকার এই 3 মাস 3.5 মাসের মধ্যে এখন আমি কোনো কিছু এখন উন্নয়ন দেখতে পাইনি। করবে বলেছে তো করবে, আর এই নিয়ে আমি আর কিছু মন্তব্য করছি না। আচ্ছা, যেহেতু আপনি 2026-এর প্রার্থী ছিলেন, তা নতুন সরকারকে আপনার নিজস্ব কোনো প্রস্তাব কিছু জানাতে চান, সেটা বলতে পারেন। নতুন কিছু প্রস্তাব আরামবাগ নিয়ে। আমি চাই যে হ্যাঁ, আরামবাগ সেতুটা হওয়াটা খুব দরকার। আর সর্বোপরি হচ্ছে আরামবাগ জেলাটা ঘোষণা করেছেন, ঠিক আছে, তবে দ্রুত যাতে হয়। আরামবাগ জেলা বিভিন্ন জায়গায় যেসব মানে ইয়েগুলো দেখতে পাচ্ছি, বা আমাদের আরামবাগেতে বিশেষ করে তাড়াতাড়ি জেলাটা ঘোষণা যেমন করেছে, তেমন কার্যকরী যাতে হয় সমস্ত দিক থেকে, কাগজ কলমে, যাতে আরামবাগের মধ্যে সমস্ত অফিসগুলো চলে আসে তাড়াতাড়ি করে। মানুষ যাতে আরামবাগ জেলা ঘোষণা করলেই তো হয়নি, কার্যকরী তো করতে হবে কাগজ কলমে। তো হবে, আমি এটা চাই করুক। এই যে জেলা ঘোষণা হয়েছে, এটাতে আপনি কতটা খুশি? এটাতে তো আমি খুবই আনন্দিত। আগেও আমরা বলেছিলাম দিদি যদি আসতো দিদি করে ফেলতো। আজকে যে সরকার এসেছে সেই সরকার করেছে। কেন আমরা জানতাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিল আমাদের পল্লীশ্রীতে এসে 27শে এপ্রিল যেই আমাদের ভোট গণনা হয়ে যাবে, 1 মাসের মধ্যেই আমরা জেলা ঘোষণা করে দেবো, 1 সপ্তাহের মধ্যেই আমরা জেলা ঘোষণা করে দেবো। এবার যে সরকার এসেছে সেই সরকার জেলা ঘোষণা করেছে। আপনার দলের এখন ভবিষ্যৎ শুনুন, আপনি কি ভাবছেন? দলের কর্মীরা সব ঠিক আছে, দল আবার ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ এখনও যে উদ্যোগ নিয়ে আবারও বেরিয়ে আসছে, এই 21শে জুলাইয়ের মিটিং যে হয়েছে আপনারা দেখেছেন, শহীদ দিবসে কাতারে কাতারে 2 লাখ 2.5 লাখ মানুষ সারা কলকাতা জুড়ে একদম কলকাতাকে ছাপিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার মানুষ আছে। এই রকমের একটা বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে, সেখানে যদি শহীদ পরিবারের শহীদ দিবসের জন্য যদি আজকে কলকাতায় অত ভিড় হয়ে থাকে, 21শে জুলাই 4 মে ভোট আপনার ভোট গণনা হয়েছে, আর 21শে জুলাই যদি 2 লাখ 2.5 লাখ মানুষ আবারও কলকাতায় গিয়ে থাকে, তাহলে মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই না সঙ্গে নেই? মানুষ আছে। আমি গেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হয়েছে, কথা বলেছি, এবং সমস্ত আমাদের যারা উপর নেতৃত্ব আছে তাদের সাথেও দেখা হয়েছে, কথা বলেছি, এসেছি। আবারও দলের মিটিং মিছিল হবে, আমরা যাব। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের আরামবাগের পার্টি অফিস কোথায়? দেখুন, এই মুহূর্তে আমাদের পার্টি অফিস হবে আবারও নতুন করে। দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিলেন, তা কংগ্রেসের পার্টি অফিস আপনারা দখল করেছিলেন। কোথাও কি মনে হয় যে এই কাজটা সেই সময় ভুল হয়েছিল? আপনারা ক্ষমতায় থাকাকালীন যদি একটা পার্টি অফিস করতে পারতেন, তাহলে এখন অন্তত সেখানে গিয়ে বসতে পারতেন। দেখুন, দখল নয়, আমরা শুনেছিলাম আমাদের যারা মানে গাইডলাইন ওপর নেতৃত্ব যারা আছে তারাই বলেছিল স্বপনদা যে এটা আমাদেরকে দিয়ে গেছে। এখন যদি কেউ অস্বীকার করে, সেটা কিছু করার নেই, জোরজবস্তি হয়তো কারো উস্কানিমূলক এই কাজগুলো করছে। তা হ্যাঁ, আমরা শুনেছিলাম যেটা দিয়েছিল, কিন্তু আজকে তারা যদি কারো উস্কানিমূলক কথাবার্তা শুনে এটা যদি মানে জোরজবস্তি করে নিয়ে নেয়, আমাদের কিছু করার নেই। কেন ওখানেও তো আমাদের প্রচুর কাজকর্ম করেছে, দোতলা করেছে, পাশে বাড়িয়েছে, অনেক কিছু হয়েছে। আচ্ছা, এই যে হ্যান্ডওভার করলে কোনো ডকুমেন্টস কাগজপত্র কিছু ছিল সেই সময়? দেখুন, ওটা একমাত্র আমাদের যারা আরও মানে আপার নেতৃত্ব আছে ওনাদের কাছে সমস্ত কিছু, ওটা আর আমি কিছু জানি না। তো আমরা শুনেছিলাম যে ওটাকে
দিয়ে গেছে। কিন্তু সেই সময় যদি আপনারা আরামবাগে একটা পার্টি অফিস করে রাখতেন তাহলে তো এখন এই দুর্ভোগ নিশ্চয় হতো না। আরে আমরা তো জানি ওটাই আমাদের পার্টি অফিস, ওখানে আমাদের এত টাকা খরচা করে পার্টি অফিসটা বানানো হলো, আর আজকে এইরকমভাবে হয়েছে। এই নিয়ে পরে ভাবা হবে কি হবে না হবে, এই নিয়ে আর আমি অন্য কিছু বলছি না। আচ্ছা, আরামবাগ শহরে বলুন বা আমাদের জেলাতে, হুগলি জেলাতে বলুন, এখনও দেখা যাচ্ছে বামেরা রাস্তায় নামছে, বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, প্রতিবাদ করছে। তা সেই হচ্ছে আরামবাগের যারা কর্মী তাদেরকে দেখা যাচ্ছে না রাস্তায়, কেন তৃণমূলকে? দেখুন, গণতন্ত্র অধিকার সবার আছে, কেউ আগে নামবে কেউ পরে নামবে, কেউ কি আর ঘরে বসে থাকবে? কেউ তো ঘরে বসে থাকবে না, সবাই তো নামবে, পথে নামবে, সবাই পথে নামবে, একটার সময় নামবে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে একটা কেস কাচারি, একটা চাপ সৃষ্টি হচ্ছে। একেবারে শেষ প্রশ্ন করব, আপনার দল তৃণমূল, বর্তমান যে পরিস্থিতি তাতে করে কি মনে হয় দলেরও বিভিন্ন যে সমস্ত নীতিগুলো আছে সেগুলো কিছুটা হলেও পরিবর্তন সংশোধন করা দরকার? আর একবার বলো। বর্তমান আপনি তৃণমূল দলে আছেন, তো এখন বর্তমান যা পরিস্থিতি তাতে করে কি আপনার মনে হচ্ছে আপনার দলের যা আগে যা নীতি ছিল সেই নীতি কিছুটা হলেও পরিবর্তন বা সংশোধন করা দরকার? দল ভাববে, দল বিশ্লেষণ করবে। আমার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ভাবছে কি করতে হবে না হবে। সাধারণ মানুষ এবং দলের কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, সাধারণ মানুষ এখন যেহেতু এই সরকার এসেছে, এখন তাদেরকে নিয়ে আছে। কর্মীরা তারা সব ঠিক আছে, কর্মীরা কেউ ভেঙে পড়েনি, কর্মীরা দিদির পাশে আছে, দিদির সঙ্গে আছে, আর দিদির সঙ্গে আগামী দিনেও থাকবে। ধন্যবাদ দিদি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং 2026-এর আমি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আরামবাগের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট করেছে। আমার নাম মিতা বাগ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতা নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।